হ্যাঁ, মনিরুল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ অনলাইন ক্লাস হতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, বিজনেস স্টাডিজ গ্রুপের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের আজকে আলোচ্য বিষয় অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, পঞ্চম ক্লাস। গত 4টি ক্লাস ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে, গঠন প্রণালী, বৈশিষ্ট্য, অংশীদারি কারবারের দুটি পক্ষ অর্থাৎ হলো ব্যবসায় অংশীদারদের হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী। গত চতুর্থ ক্লাসে আমরা যেটি নিয়ে বিস্তারিত কথা বলেছি সেটি হলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব, পরিবর্তনশীল মূলধন হিসাব, স্থিতিশীল মূলধন হিসাব এবং চলতি হিসাবের কিছু কাজও আমরা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পঞ্চম ক্লাসে যেটি শিখব সেটি প্রথমে একটু দেখে নেই। শিখন ফলগুলো কী কী আজ আমরা শিখতে চাই। পূর্ব আলোচনা অর্থাৎ হলো গত যে 4টি ক্লাসে আমরা আলোচনা করেছি তার সংক্ষিপ্ত একটু সার আলোচনা করব। লাভ লোকসান সমন্বয় হিসাবটা কি, লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব আমরা শিখেছি। লাভ লোকসান সমন্বয় হিসাব কি সেটি আমরা শিখব বা দেখব। প্রারম্ভিক মূলধন কি, কেন নির্ণয় করা হয়, লাভ ক্ষতি, সমন্বিত লাভ ক্ষতি হিসাব কি, সমন্বিত মূলধন হিসাব কি এবং তারই আলোকে একটি পূর্ণাঙ্গ অঙ্ক আমরা দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে গত চতুর্থ ক্লাসে আমরা যদি একটু স্লাইডের পূর্বে যাই, আমরা গত চতুর্থ ক্লাসে যেটি শিখেছিলাম, চতুর্থ ক্লাসে যদি আমরা যাই স্লাইড নাম্বার 14-তে, সেখানে আমরা দেখেছিলাম কমিশন নির্ণয় অর্থাৎ কমিশনটা কিভাবে নির্ণয় করতে হয় এবং তার প্রয়োগ ক্ষেত্র, বেতন নির্ণয়, তার প্রয়োগ ক্ষেত্র, গুরুত্বপূর্ণ নোট এবং পূর্ণাঙ্গ অঙ্ক। এবং তারই আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোট শিখেছিলাম যে অংশীদারি কারবার কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করে এবং কোন কোন বিষয়গুলো ছাড়া অংশীদারি অঙ্কের বা অংশীদারি কারবারের একটি পূর্ণাঙ্গ অঙ্ক করা কখনোই সম্ভব হয় না। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি এবং আজকের যে আমাদের পঞ্চম ক্লাসের যে মূল বিষয়বস্তু অর্থাৎ আমরা কমিশন নির্ণয় করা শিখেছি, তার জাবেদা শিখেছি, তার প্রয়োগ ক্ষেত্রটা শিখেছি, বেতন নির্ণয় করা শিখেছি, তার প্রয়োগ ক্ষেত্রে দেখেছি লাভ লোকসান আবন্টন হিসাবে গুরুত্বপূর্ণ নোটগুলো নিয়ে আমরা কথা বলেছি। আসলে গুরুত্বপূর্ণ নোটগুলো যখনই যে অঙ্ক করি না কেন অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তখন এই নোটগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ব্যবহার সম্পর্কে না জানলে খুব দ্রুততার সহিত এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে একটি পূর্ণাঙ্গ অঙ্ক করা যে কোনো শিক্ষার্থীর পক্ষে একটি অনেক কষ্টকর। পঞ্চম লেকচারে আমরা আজকে যেটির মূল বিষয়বস্তু জানব, সেখানে আমরা আবার ফিরে যাচ্ছি। প্রয়োজনের ক্ষেত্রে আমরা সেটি আবারও পরিবর্তন করব। অর্থাৎ আমাদের আজকের যে মূল বিষয়বস্তুটা সেটি হলো যে লাভ লোকসান সমন্বয় হিসাব কি, প্রারম্ভিক মূলধন কেন নির্ণয় করা হয়, সমন্বিত লাভ ক্ষতি কেন করা হয়, সমন্বিত মূলধন কিভাবে প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে একটু বিষয়গুলো দেখে আমরা প্রথম ক্লাস থেকে পঞ্চম ক্লাস পর্যন্ত একটি অঙ্কে যদি পূর্ণাঙ্গ অঙ্ক করতে চাই, তাহলে যে বিষয়গুলো সেটি প্রারম্ভিক মূলধন দিয়ে হোক অথবা সমপরি মূলধন দিয়ে অঙ্ক থাকুক না কেন, আমরা জানি প্রারম্ভিক মূলধন দিয়ে যদি অঙ্ক থাকে অর্থাৎ অঙ্কে যদি প্রারম্ভিক মূলধন থাকে তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব আমাদের প্রস্তুত করতে হয়। আর অঙ্কে যদি সমাপনী মূলধন থাকে তাহলে সমন্বিত লাভ ক্ষতি হিসাব আমাদের প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে সমন্বিত লাভ ক্ষতি বা লাভ লোকসান সমন্বয় হিসাব কখন প্রস্তুত করতে হয়, লাভ লোকসান আবন্টন হিসাব কখন প্রস্তুত করতে হয়। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা সমন্বিত লাভ ক্ষতি হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত না করব ততক্ষণ পর্যন্ত মূলধন হিসাব আমরা প্রস্তুত করতে পারি না। তাহলে প্রথম কাজটি আমাদের সেটি হলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব এবং সমন্বিত লাভ ক্ষতি হিসাব। প্রশ্নটা হলো কখন লাভ লোকসান আবন্টন হিসাব করব এবং কখন আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব করব। অঙ্কে যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে তাহলে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব করতে হবে।
অপরদিকে অঙ্কে যদি সমাপনী মূলধন দেওয়া থাকে তবেই কেবলমাত্র আমাদের সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতে হবে। আমরা জানি অংশীদারি কারবারের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে হলো আমাদের মূলধন, প্রারম্ভিক অবলিক সমাপনী। 2 নাম্বার হচ্ছে মূলধনের সুদ। 3 নাম্বার উত্তোলনের সুদ, বেতন, কমিশন, বন্টনযোগ্য মুনাফা অবলিক ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে অংশীদারি কারবারের গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো, অর্থাৎ যে উপাদানগুলো ছাড়া আমরা অংশীদারি কারবারের অঙ্ক করতে ব্যর্থ হব বা পারবো না। প্রথমে আসে মূলধন। অঙ্কে 2 ধরনের মূলধন দেওয়া থাকতে পারে, একটি অঙ্কে 2 ধরনের মূলধন নয়, একটু মনে রাখতে হবে। অঙ্কে প্রারম্ভিক মূলধনও দেওয়া থাকতে পারে, সমাপনী মূলধনও দেওয়া থাকতে পারে। অঙ্কে যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে তাহলে আমাদের করতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব, আর অঙ্কে যদি সমাপনী মূলধন দেওয়া থাকে তাহলে আমাদের করতে হবে সমন্বিত লাভ ক্ষতি হিসাব। আমরা এইটুকু তো ক্লিয়ার হতে পারলাম। অঙ্কে যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থী, তখন আমাদের তৈরি করতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব। কিন্তু অঙ্কে যদি আমাদের সমাপনী মূলধন দেওয়া থাকে তখন আমাদের তৈরি করতে হবে সমন্বিত লাভ ক্ষতি হিসাব। মূলধনের সুদ আমরা যেটি শিখেছি গুরুত্বপূর্ণ নোটের মধ্যে, মূলধনের সুদ, প্রারম্ভিক মূলধনের উপর সারা বছরের সুদ সাধারণত নির্ণয় করতে হয়, এবং অতিরিক্ত মূলধন যদি কোনো পার্টনার কারবারে নিয়ে আসে তাহলে তারিখ অনুসারে অথবা 6 মাসের সুদ ধার্য করতে হয়। উত্তোলনের সুদ, কোনো কিছু বলা না থাকলে উত্তোলনের উপর আমরা 6 মাসের সুদ ধার্য করি, কিন্তু উত্তোলনটা যদি আমাদের বছরের শুরুতে হয় তাহলে 6.5 মাসের সুদ ধার্য করি, যদি মাঝামাঝি হয় বা কোনো কিছু বলা না থাকে 6 মাসের সুদ ধার্য করি, এবং যদি মাসের শেষে উত্তোলন করা হয় তখন আমরা 5.5 মাসের সুদ নির্ণয় করে থাকি। সাধারণত পণ্য উত্তোলনের ক্ষেত্রে আমরা কোনো সুদ ধার্য করি না। এরপরে আছে আমাদের বেতন এবং কমিশন। প্রিয় শিক্ষার্থী, বেতন যদি বাৎসরিক দেওয়া থাকে বা বার্ষিক দেওয়া থাকে তাহলে আর নতুন করে বেতন নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, কিন্তু বেতন যদি মাসিক দেওয়া থাকে তাহলে তাকে 12 দ্বারা গুণ করে আমরা বছরে বা সারা বছরের মোট বেতনের পরিমাণ নির্ণয় করি। কমিশন সাধারণত মাসিক বলে না, সাধারণত বলা হয়ে থাকে পার্সেন্টেজ আকারে। এখন সেই পার্সেন্টেজটা কার? অঙ্কে যে মুনাফা দেওয়া থাকে সেই মুনাফার উপর, না আমরা লাভ ক্ষতি হিসাবের আবন্টন হিসাব বা সমন্বিত হিসাব করার পরে যে বন্টনযোগ্য মুনাফা থাকে তার উপর? যদি বন্টনযোগ্য মুনাফার উপর বলে তাহলে বন্টনযোগ্য মুনাফা আগে বের করতে হবে, তারপরে আমাদের কমিশন নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন সেই বন্টনযোগ্য মুনাফা যদি বলা হয়, এই কমিশন ভালো করে একটু মনে রাখতে হবে, এই কমিশন আমি ধরেই নিলাম যে বন্টনযোগ্য মুনাফার উপর বা মুনাফার উপর 3% হারে কমিশন ধার্য করতে হবে। এই কমিশন সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে অথবা সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে এবং কমিশন পরবর্তী মুনাফার উপর ধার্য করতে হবে। সেক্ষেত্রে সুদ বলতে আমরা 2টি সুদকে বুঝি, একটি মূলধনের সুদ আর একটি উত্তোলনের সুদ। তাহলে মূলধনের সুদ মুনাফা থেকে বাদ যাবে, উত্তোলনের সুদ মুনাফার সাথে যোগ হবে। ঠিক একইভাবে ঋণের সুদ যদি থাকে সেটিও মুনাফা থেকে বাদ যাবে। বেতনকে যদি বাদ করার কথা বলে তাহলে বেতন বাদ দিতে হবে, আর বেতন বাদ দেওয়ার পূর্বে পরবর্তী বললে বেতন বাদ দিতে হবে না, এবং পূর্বে বললে বেতন বাদ দিতে হবে।
এখন যেটি কমিশন পূর্ব এবং কমিশন পরবর্তী। কমিশন পূর্ব বললে যত পার্সেন্ট, যদি 3% বলে 3 গুণী ভাগ 100, আর যদি কমিশন পরবর্তী বলে তাহলে 3 ভাগ, অর্থাৎ মুনাফা গুণিত 3 ভাগ 100 যোগ 3। আমরা গতদিন এগুলো নিয়ে কথা বলেছি। জাস্ট পর্যালোচনাগুলো এর জন্য করি যেন তোমাদের অঙ্কগুলো করতে বা বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে সেটি ক্লিয়ার হয়ে যায়। এরপরে বন্টনযোগ্য মুনাফা বা ক্ষতি, সেটি আমরা জানি অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে সমস্ত অংশীদারগণ থাকে তাদের মধ্যে আনুপাতিক হারে বা অনুপাত অনুসারে অথবা মূলধন অনুপাতে অথবা কোনো কিছু বলা না থাকলে সমানুপাতিক হারে অংশীদারদের মধ্যে লাভ বা ক্ষতি বন্টন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত দিনের পর্যালোচনাগুলো করলাম। এছাড়া অঙ্ক করার ক্ষেত্রে আমরা যদি সমন্বিত লাভ ক্ষতি হিসাব করি সেখানেও আমাদের এগুলো প্রয়োজন আছে। তার আগে আমাদের আজকের যে আলোচ্য বিষয়গুলো, যে আজকে প্রথমে যেটি লাভ লোকসান সমন্বয় হিসাব কি সেটি নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আমরা যদি পরের স্লাইডে যাই, প্রিয় শিক্ষার্থী, লাভ লোকসান সমন্বয় হিসাবটা কি? প্রশ্নটা হলো, আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করি প্রিয় শিক্ষার্থী, তখন আমরা লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে কিছু আইটেম দিই এবং ক্রেডিট দিকে কিছু আইটেম দিই। প্রশ্নটা হলো লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে কি কি আইটেম দিই আমরা? লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে আমরা দিয়েছিলাম মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম খরচ, বিনিয়োগের সুদ ইত্যাদি। আমরা ডেবিট দিকে কি দিই? ডেবিট দিকে প্রথমে দিই মূলধনের সুদ, তারপরে দিই আমরা ঋণের সুদ, এরপরে বেতন, কমিশন এবং দুদিকের পার্থক্য করে বন্টনযোগ্য মুনাফা, আর ডেবিট দিকে বেশি হলে ক্রেডিট দিকে যা পার্থক্য করে বন্টনযোগ্য ক্ষতি। এখন প্রশ্নটা হলো যে আমাদের তাহলে লাভ লোকসান সমন্বয় হিসাব কেন প্রস্তুত করতে হয়? আমরা যদি একটু দেখি, লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করার পর যদি দেখা যায়, অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাব আমরা তৈরি করে ফেলেছি এবং সেটা তৈরি করার পর যদি দেখা যায় যে কিছু আইটেম, সেটি বেতন হতে পারে, কমিশন হতে পারে, উত্তোলন হতে পারে, এগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আসে নাই, অর্থাৎ বাদ পড়ে গেছে। কোনো কারণে আসে নাই, ভুলক্রমে সেগুলো কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে। তাহলে যে সমস্ত আইটেমগুলো লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাবে আসার কথা ছিল কিন্তু ভুলক্রমে আসে নাই, অর্থাৎ বাদ পড়ে গেছে, ওই সমস্ত আইটেম নিয়ে ভালো করে আবারও প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে, যে সমস্ত আইটেম লাভ লোকসান আবন্টনে অন্তর্ভুক্ত করতে বাদ পড়ে গেছে, ওই সমস্ত আইটেম বা দফা নিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকেই বলবো আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব বা লাভ ক্ষতি সমন্বয় হিসাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি অনুধাবন করতে পারলাম, লাভ লোকসান সমন্বয় হিসাব যেটি পেলাম সেটি হলো লাভ লোকসান আবন্টনে যে সমস্ত দফা অন্তর্ভুক্ত না হয়ে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু বাদ পড়ে গেছে, ওই সমস্ত দফা নিয়ে যে হিসাব প্রস্তুত করা হবে তাকে আমরা বলবো লাভ ক্ষতি সমন্বয় হিসাব। এরপরে প্রশ্নটা হলো, লাভ লোকসান প্রস্তুত করার সময় যদি উত্তোলনের সুদ, ভালো করে মনে রাখতে হবে, উত্তোলনের সুদ যেটি আমরা লিখে রেখেছি, পণ্য উত্তোলন কমিশন বাদ পড়ে, সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে, আমরা এখানে প্রথমে যেটি বলেছি মূলধন দুই প্রকার অঙ্কে থাকে, একটি হলো প্রারম্ভিক মূলধন, আরেকটি হলো সমাপনী মূলধন। অঙ্কে যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে তাহলে আর সমন্বিত লাভ ক্ষতি করতে যাব না, আমরা সরাসরি লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাব প্রস্তুত করতে যাব। কিন্তু আমাদেরকে যদি সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতে হয়, সে লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করার পূর্বেই আমাদের যেটি করতে হয় সেটি হলো প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মূলধন কেন নির্ণয় করতে হয় এবং কখন তৈরি করতে হয় একটু যদি আমরা লক্ষ্য করি, যেটি দেওয়া আছে আমাদের, লাভ লোকসান হিসাব প্রস্তুত করার সময় যদি উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন কমিশন বাদ পড়ে, সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার প্রয়োজন নেই। অর্থাৎ এই তিনটি আইটেম, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ এবং কমিশন যদি বাদ পড়ে তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার প্রয়োজন নেই। কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় যদি মূলধনের সুদ বাদ পড়ে সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার প্রয়োজন আছে। কারণটি হলো মূলধনের সুদ নির্ণয় করা হয় প্রারম্ভিক মূলধনের উপর। প্রিয় শিক্ষার্থী,
তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সমন্বিত লাভ ক্ষতি হিসাবটি হলো লাভ লোকসান আবন্টন হিসাবের যে সমস্ত আইটেম ভুল ক্রমে বাদ পড়েছে ওই ভুল ক্রমে বাদ পড়া আইটেমগুলো নিয়ে যে হিসাব আমরা প্রস্তুত করি তাকে আমরা বলি সমন্বিত লাভ ক্ষতি হিসাব। এবং এই সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করার পূর্বে আমাদেরকে কি করতে হয়? প্রারম্ভিক মূলধন তৈরি করতে হয়। কখন তৈরি করতে হয় এবং কেন তৈরি করতে হয়? আবন্টন হিসাব তৈরি করার সময় উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন এবং কমিশন যদি বাদ পড়ে তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার প্রয়োজন নেই। প্রারম্ভিক মূলধন নির্ণয় কখন করতে হয়? যদি লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার সময় মূলধনের সুদ দেওয়া না থাকে, তাহলেই আমাদের কেবলমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। কেন করতে হবে? কারণ মূলধনের সুদ প্রারম্ভিক মূলধনের উপর নির্ণয় করা হয়ে থাকে। এ দুটো আইটেম নিয়ে আমাদের সম্ভবতার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী। পরের স্লাইডে আমরা এখন যাব প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা অঙ্কে যখন পরিবর্তনশীল মূলধন নির্ণয় করেছি গত ক্লাসে, তখন আমরা প্রথমে দিয়েছি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে মূলধনের অতিরিক্ত মূলধন যোগ করেছি প্রিয় শিক্ষার্থী। তার সঙ্গে আমরা বেতন যোগ করেছি, কমিশন যোগ করেছি, বন্টনযোগ্য মুনাফা যোগ করেছি করে এবং বাম পক্ষে আসে আমরা উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন এবং বন্টনযোগ্য ক্ষতি যদি থাকে সেটি বাদ দিয়ে আমরা পেয়েছি সমাপনী মূলধন। অর্থাৎ অঙ্কে যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মূলধন হিসাব প্রস্তুত করার সময় যদি আমরা পরিবর্তনশীল মূলধন হিসাব করি তাহলে আমরা সমাপনী মূলধন বছর শেষে পাই। কিন্তু অঙ্কে যদি বছর শেষে সমাপনী মূলধন দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মূলধন অর্থাৎ হলো ওইখানে প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন বের করার সময় যে সকল আইটেম আমরা যোগ করেছিলাম ওই সমস্ত দফা বা আইটেমগুলোকে আমরা এখন বিয়োগ করব এবং যে সমস্ত দফাগুলো আমরা বিয়োগ করেছিলাম ওই সমস্ত দফা বা দফাগুলোকে আমরা এখন যোগ করব। প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন নির্ণয় করার সময় কোন কোন দফাগুলো আমরা যোগ করেছিলাম? আমরা প্রথমে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করেছিলাম অতিরিক্ত মূলধন, তারপরে যোগ করেছিলাম মূলধনের সুদ, বেতন, কমিশন, বন্টনযোগ্য মুনাফা, আর বিয়োগ করেছিলাম কোনগুলো? উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, বন্টনযোগ্য ক্ষতি। এখন আমরা কি করব? এই সমাপনী থেকে প্রারম্ভিক করার সময়, প্রারম্ভিক থেকে সমাপনী করার সময় উত্তোলন বাদ দিয়েছিলাম, উত্তোলন এখন যোগ করব। বেতন যোগ করেছিলাম, বেতন বিয়োগ করব। কমিশন যোগ করেছিলাম, কমিশন বিয়োগ করব। বন্টনযোগ্য মুনাফা আমরা যোগ করেছিলাম, এখন আমরা বিয়োগ করব করে প্রারম্ভিক মূলধনে ফিরে যাব। তাহলে প্রারম্ভিক মূলধন করার একেবারে সিম্পল পদ্ধতিগুলো আমরা শিখে নিলাম। সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব, বেতন বা উত্তোলন যোগ করব, বেতন, কমিশন এবং বন্টনযোগ্য মুনাফা কি করব? আমরা বিয়োগ করব। করলেই আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। আমরা প্রশ্নটা এর আগে শিখেছি প্রারম্ভিক মূলধন কেন করব প্রিয় শিক্ষার্থী? আমরা এই জন্যই করব কারণ মূলধনের সুদ সাধারণত প্রারম্ভিক মূলধনের উপর নির্ণয় করা হয়ে থাকে। এরপরের অংশ আমরা যাব সমন্বিত লাভ ক্ষতি হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব এবং সমন্বিত লাভ ক্ষতি হিসাবের বেসিক্যালি কোনো পার্থক্য নেই, শুধু আইটেমগুলোর একটু করতে হবে। দেখো, আমরা লাভ লোকসান আবন্টনের হিসাবেও মূলধনের সুদ দিয়েছিলাম, সমন্বিত লাভ ক্ষতি হিসাবে মূলধনের সুদ দিব। ওখানেও বেতন দিয়েছিলাম, এখানেও বেতন দিব, ওখানেও কমিশন দিয়েছিলাম, এখানেও কমিশন দিব। কিন্তু এই আইটেমগুলো মনে রাখতে হবে, এই আইটেমগুলো লাভ লোকসান আবন্টনে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ বাদ পড়েছিল। ঠিক একইভাবে এই দিকে আমরা উত্তোলনের সুদ দিব, পণ্য উত্তোলন দিব। এই আইটেমগুলো কোন আইটেম? যে আইটেমগুলো লাভ লোকসান আবন্টনে হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। এখন দুই দিকের পার্থক্য করে যদি ক্রেডিট দিকের পরিমাণ বেশি হয় তাহলে ডেবিট দিকে আসে সমন্বিত লাভ, আর ডেবিট দিকের পরিমাণ যদি বেশি হয় তাহলে ক্রেডিট দিকে গিয়ে আমরা করব পার্থক্য করেই করব সমন্বিত ক্ষতি। একটা জিনিস মনে রাখতে হবে, লাভ লোকসান আবন্টন হিসাবে সাধারণত আমি বলেছি সব সময় না, সাধারণত বন্টনযোগ্য মুনাফার পরিমাণটা পেয়ে থাকি, বন্টনযোগ্য ক্ষতিও কখনো কখনো হয়ে থাকে। কিন্তু সমন্বিত মূলধন, সমন্বিত লাভ ক্ষতি হিসাবে সাধারণত মানে কি আমাদের সমন্বিত ক্ষতির পরিমাণটাই সাধারণত বের হয়ে থাকে, কারণ মূলধনের সুদের পরিমাণ উত্তোলনের সুদের চাইতে অনেক বেশি হয়, যার ফলশ্রুতিতে সমন্বিত লাভ ক্ষতিতে সাধারণত আমরা সমন্বিত ক্ষতি পেয়ে থাকি বা সমন্বিত বন্টনযোগ্য ক্ষতি পেয়ে থাকি।
প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে শিখলাম সমন্বিত লাভ ক্ষতি হিসাব কি, প্রারম্ভিক মূলধন কি, কেন তৈরি করা হয়ে থাকে, সমন্বিত লাভ ক্ষতি হিসাবের একটি পূর্ণাঙ্গ ছক। এরপরে আমরা একটি গাণিতিক অঙ্ক দেখব। গাণিতিক অঙ্ক যদি আমরা দেখি, গাণিতিক সমস্যা নাম্বার 2, এই পুরো অঙ্কটা আমরা আজকে করার চেষ্টা করব, যে অঙ্কের মাধ্যমে আমরা আমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা পাবো। এখানে যেটি বলা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি 3 জন অংশীদার, আমরা যেটি শিখেছিলাম অংশীদারি কারবারের সদস্য সংখ্যা 2 থেকে 20 জন, অর্থাৎ সর্বনিম্ন হলো 2 জন, সর্বোচ্চ হলো আমাদের 20 জন, এবং ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো আমাদের 10 জন। যাই হোক, ওদিকে না যাই। শিমুল, পলাশ ও শাওন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত হলো 5:3:2, অর্থাৎ শিমুল পাবে 5 ভাগ, পলাশ পাবে 3 ভাগ এবং শাওন পাবে 2 ভাগ। 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর, ভালো করে মনে রাখতে হবে, 31শে ডিসেম্বর তারিখে বেতন, মুনাফার অংশ, বেতন ও উত্তোলন, বেতন ও মুনাফার অংশ সমন্বয়ের পরে আমরা সমাপনী মূলধন করি, এগুলো সমন্বয় করি। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ লক্ষ্য করতে হবে, আমি বারবার যেটি বলার চেষ্টা করছি, প্রারম্ভিক মূলধনের সাথে মূলধনের সুদ যোগ করি, আবার বেতন, কমিশন, মুনাফা এগুলো যোগ করি, উত্তোলন বাদ দিই। এখানে যেটি বলা হচ্ছে, উত্তোলন, বেতন ও কমিশন সমন্বয়ের পরে, অর্থাৎ যোগ বিয়োগ করার পরে তাদের সমাপনী মূলধন ছিল 1,04,000 টাকা শিমুলের, 75,000 টাকা পলাশের এবং শাওনের ছিল 56,000 টাকা। কোন তারিখের মূলধন? 31শে ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থী, এটি হলো সমাপনী মূলধন। অঙ্কে যদি সমাপনী মূলধন দেওয়া থাকে, তাহলে নির্দ্বিধায় আমাদের সমন্বিত লাভ ক্ষতি হিসাব এবং সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এবং এটি করার পূর্বে আমাদের যেটি করতে হবে সেটি হলো সমন্বিত লাভ ক্ষতি হিসাব করতে হবে, এবং তারও আগে যেটি করতে হবে, আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। আচ্ছা, পরবর্তীকালে দেখা গেল অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ বাদ পড়েছে। অর্থাৎ হলো, আমরা বারবার যেটি বলার চেষ্টা করেছি, লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা জানি উত্তোলনও আসে, উত্তোলনের সুদও আসে, মূলধনের সুদও আসে, কিন্তু উত্তোলন অন্তর্ভুক্ত করা হয়েছে, কি অন্তর্ভুক্ত করতে বাকি রয়েছে, বাদ পড়েছে? একটি হলো মূলধনের সুদ, অপরটি হলো উত্তোলনের সুদ। এই দুটি সুদ সমন্বয় করা হয়নি। আমরা বলেছি, প্রিয় শিক্ষার্থী, ভালো করে একটু মনে রাখতে হবে, আবন্টনে যে সমস্ত দফা অন্তর্ভুক্ত হয় নাই, অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু ভুলক্রমে বাদ পড়ে গেছে, ওই সমস্ত দফাগুলো নিয়ে আমরা লাভ ক্ষতি সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করব। তাহলে এইখান থেকে আমরা যদি একটু খুব সহজভাবে বা সহজীকরণ করি, তাহলে লাভ লোকসান সমন্বিত লাভ লোকসান হিসাব যখন আমরা করতে যাব, তখন আমার লাগবে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। আমরা জানি মূলধনের সুদ কোন মূলধনের উপর করতে হয়? প্রারম্ভিক মূলধনের উপর। কিন্তু অঙ্কে তো প্রারম্ভিক মূলধন দেওয়া নেই, কি দেওয়া আছে? সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধন থেকে আগে আমাকে প্রারম্ভিক মূলধনে আসতে হবে। আচ্ছা, আর কি কি আছে আমাদের প্রিয়? উত্তোলনের পরিমাণ ছিল শিমুলের 6,000 টাকা, পলাশের ছিল 5,000 টাকা এবং শাওনের ছিল 4,000 টাকা। আরও কিছু তথ্যের সঙ্গে আমরা যদি দেখে নিই পরের স্লাইডে, বড় অঙ্ক যেহেতু, পলাশ বার্ষিক 4,500 টাকা বেতন পাবে। পলাশের বেতন ডেবিট করার পর মানে বাদ দেওয়ার পর, ডেবিট করার পর মানে বাদ দেওয়ার পর। আমরা বেতন নিয়ে গতদিন একটি কথা বলেছিলাম গুরুত্বপূর্ণ নোটে, সেটি হলো বেতন কমিশন। বেতন কমিশন যদি বলা হয় ডেবিট করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, হিসাবভুক্ত করা হয়েছে, সমন্বয় করা হয়েছে, তাহলে এগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কিন্তু মূলধন হিসাবে আসবে। অপরদিকে যদি এই আইটেমগুলো যদি বলা হয় নগদে গ্রহণ করা হয়েছে বা উত্তোলন করা হয়েছে, তাহলে লাভ লোকসান আবন্টনে আসবে, কিন্তু মূলধন হিসাবে আসবে না। কিন্তু একদিকে যদি বলা হয় ডেবিট করা হয়েছে, অপরদিকে যদি বলা হয় নগদে উত্তোলন করা হয়েছে, তাহলে আর কোনো দিকেই আসবে না। এখানে যেটি বলা হচ্ছে, বেতন ডেবিট করার পর মানে বেতন বাদ দেওয়ার পরে মুনাফার পরিমাণ দাঁড়ায় কত টাকা? 50,000 টাকা। অংশীদারগণের কারবারের মোট মূলধন 2 লক্ষ টাকা তাদের বন্টনযোগ্য মুনাফা রাখতে সম্মত হয়। অর্থাৎ হলো, এটিকে বলা হয় যে টার্গেট ক্যাপিটাল। অর্থাৎ বছর শেষে তারা নির্ধারণ করতেছে এত টাকা ক্যাপিটাল হবে আনুপাতিক হারে। যদি কারো কম হয়, তাহলে
যতটুকু কম হবে সে বাহির থেকে সেটি সংস্থান করবে। যদি কারো প্রয়োজনের অতিরিক্ত মূলধন থাকে সেটি কারবার থেকে তিনি নিয়ে চলে যাবেন অথবা কারবারে লোন হিসাবে রেখে দিতে পারেন। এরই আলোকে আমাদের যে অঙ্কটি করতে হবে প্রিয় শিক্ষার্থী, অংশীদারদের প্রারম্ভিক মূলধন এবং মূলধনের সুদ নির্ণয় করো। যতক্ষণ না আমরা অঙ্কে যদি এইটি না থেকে শুধু মূলধনের সুদ নির্ণয় করার কথা বলতো তবেও আমাদেরকে প্রারম্ভিক মূলধন আগে নির্ণয় করতে হতো। প্রিয় শিক্ষার্থী, যদি এটি নাই বলে সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতে বলা হতো তাও আমাকে আগে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে এবং প্রারম্ভিক মূলধন নির্ণয় করার পর আমাদেরকে সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মূল অঙ্ক যেটি সেটি হলো, আমাদের মূল কাজটি হলো সমন্বিত লাভ ক্ষতি হিসাবের প্রথম কাজটি হলো আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করা। সেই কাজটিকে আমরা করব। আগের স্লাইডে যদি আমরা চলে যাই একটু, সেখান থেকেই আমরা আগে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার চেষ্টা করব, তারপরে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ আমরা নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় আমাদের যেহেতু প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে অংশীদার কয়জন, 3 জন, তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন প্রথমে আছে আমাদের শিমুল, পলাশ, শাওন, বিবরণ। আমরা সমাপনী মূলধন লিখলে তারিখ দিব না, আর শুধু মূলধন লিখলে আমরা তারিখ দেব 31/12/2019। সমাপনী মূলধনের পরিমাণ আমার শিমুলের দেওয়া আছে 1,04,000 টাকা, পলাশের আছে 75,000 টাকা এবং শাওনের আছে আমাদের 56,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, যোগ আমরা বলেছিলাম প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন নির্ণয় করার সময় উত্তোলন বিয়োগ করেছিলাম, এখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় উত্তোলনটাকে যোগ করব। উত্তোলন শিমুলের দেওয়া আছে 6,000 টাকা, পলাশের দেওয়া আছে 5,000 টাকা এবং শাওনের দেওয়া আছে আমাদের 4,000 টাকা। যদি যোগ করি তাহলে পাবো 1,10,000, 80,000 এবং 60,000 টাকা। আমরা বাদ দিব বেতন। এইখানে একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, অঙ্কে বেতন ডেবিট ক্রেডিট উত্তোলন যাই বলা না থাক না কেন, ভালো করে মনে রাখতে হবে অঙ্কে বেতন ডেবিট ক্রেডিট যাই বলা থাকুক না কেন, অঙ্ক করার সময় অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় বেতনটাকে প্রথমে বাদ দিতে হবে। বেতন কার? বেতনটা যদি আমরা দেখি বলা হচ্ছে পলাশের বার্ষিক 4,500 টাকা, তাহলে বেতন বাদ বেতন পলাশের কাছে গিয়ে আমরা দিব 4,500 টাকা। বাদ কমিশন অঙ্কে নেই, বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফা অঙ্কে যদি আমরা দেখি বন্টনযোগ্য মুনাফার পরিমাণ দেওয়া আছে আমার 50,000 টাকা, অনুপাত দেওয়া আছে আমাদের 5, 3 এবং 2। এটাকে যদি আমরা ভাগ করে নিই, শিমুল এইখানে লিখি হয়তো দেখা যাবে না, শিমুল 50,000 গুণিত 5 এর 10, 25,000। পলাশ 50,000 গুণিত 3 এর 10, 15,000। শাওন এই হলো আমাদের প্রিয় শিক্ষার্থী 50,000 টাকা, যেটি বলা হচ্ছে বেতন ডেবিট করার পর মুনাফার পরিমাণ 50,000 টাকা।
যদি অঙ্কে বলতো বেতন ডেবিট করার পূর্বে, বেতন ডেবিট করার পূর্বে মুনাফা 50,000 টাকা, তখন আমরা যেটি করতাম এই 50,000 টাকা থেকে ওই 4,500 টাকা বাদ দেওয়ার পরে যে মুনাফাটা থাকতো সেটিকে আমরা ভাগ করে দিতাম। যেহেতু বাদ দেওয়ার পরেই মুনাফাটা অর্জন হয়েছে, যার জন্য বেতন আর নতুন করে মুনাফা থেকে বাদ দিতে হবে না। তাহলে মুনাফা পেলাম 25,000, 15,000 এবং 10,000। আমরা যদি বাদ দিই এটি পাবো আমরা 50,000 টাকা প্রারম্ভিক মূলধন। 1 5 5 10 শূন্য হাতে 1 2, 60,500 টাকা। 85 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেছি এবং প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা দেখলাম কয়ের পরিমাণ হলো, অর্থাৎ হলো শিমুলের প্রারম্ভিক মূলধনের পরিমাণ আসছে 85,000 টাকা, পলাশের আসছে 60,500 টাকা এবং শাওনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ পেয়েছি আমরা 50,000 টাকা। এখন আমরা জানি মূলধনের সুদ। মূলধনের সুদ 5%, 4,250 টাকা। 85,000 টাকার 5% করলে আমরা পাই 4,250 টাকা। 60,000 3,025 টাকা এবং 2,500 টাকা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা যদি শিমুলের প্রারম্ভিক মূলধন বের করি তাহলে পাই 85,000 টাকা, তার 5% পাবো আমরা 4,250 টাকা। পলাশের পাবো 30,000, 60,000 টাকার 60,000 টাকা, 60,500 টাকা, তার 5% করলে হবে আমার 3,025 টাকা এবং শাওনের 50,000 টাকার পাবো 5% করলে আমরা পাবো 2,500 টাকা। এরপরে আমাদের যেহেতু উত্তোলনের সুদও বাদ পড়েছে, উত্তোলনের সুদ এটিও 5%। শিমুলের উত্তোলন আছে 6,000 টাকা, তার 5% করলে আমরা পাবো 300 টাকা। পলাশের আছে 5,000 টাকা, তার 5% করলে আমরা পাবো 250 টাকা এবং শাওনের 4,000 টাকার 5% করলে আমরা পাবো 200 টাকা। অর্থাৎ আমাদের কয়ের যে উত্তর, প্রিয় শিক্ষার্থী, যে প্রারম্ভিক মূলধন নির্ণয়, সে প্রারম্ভিক মূলধন আমরা বের করে নিয়ে আসছি। কারণ প্রারম্ভিক মূলধন, এখন প্রশ্নটা হলো প্রারম্ভিক মূলধন কেন তৈরি করা হয়ে থাকে। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের উদ্দেশ্য একটি, সেটি হলো মূলধনের সুদ নির্ণয়। এছাড়া অঙ্কে প্রারম্ভিক মূলধনের আর কোনো কাজ নেই। এরপরে যেহেতু মূলধনের সুদটা আমাদের বাদ পড়েছে, সেটিকে বের করার জন্য আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় এবং তার সুদ নির্ণয় করলাম। এবং উত্তোলনের সুদ, প্রশ্নটা হলো যে আমাদের 6,000 টাকার 5% 300 টাকা হয়, 5,000 টাকার 5% 250 টাকা হয়, 4,000 টাকার 5% 200 টাকা হয়। কিন্তু আমরা যেটা নেচার জানি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের মূলধনের সুদ সাধারণত আমরা, উত্তোলনের সুদ আমরা সাধারণত কয় মাসে ধার্য করি? 6 মাসের করি। তাহলে এখানে 300 না হয়ে যাবে আমাদের 150 টাকা, এইখানে হয়ে যাবে 125 টাকা এবং এইখানে হয়ে যাবে আমাদের 100 টাকা। অর্থাৎ 300 টাকা হলো আমার সারা বছরের, আর 150 টাকা হলো আমার 6 মাসের। একইভাবে 5,000 টাকার 5% করলে 250 টাকা সারা বছরের, যেহেতু তারিখ উল্লেখ 6 মাসের হবে 125 টাকা। একইভাবে 4,000 টাকা সারা বছরে 5% সুদ হয় 200 টাকা এবং 6 মাসের সুদ হয় আমার 100 টাকা। আমরা প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ তিনটাই নির্ণয় করলাম প্রিয় শিক্ষার্থী। এটি হলো আমাদের কয়ের উত্তর। এরপরে আমরা যেটিতে যাব সেটি হলো আমাদের সমন্বিত লাভ ক্ষতি হিসাব। এই সমন্বিত লাভ ক্ষতি হিসাব করতে গেলে আমরা বারবার যেটি বলেছি, সমন্বিত লাভ ক্ষতি হিসাব লাভ লোকসান আবন্টন হিসাবেরও অনুরূপ। তবে লাভ লোকসান আবন্টন হিসাবে যে সমস্ত দফাগুলো আমরা দেখাতে পারিনি অথবা বাদ পড়ে গেছে, ওই সমস্ত দফাগুলোকেই আমরা লাভ ক্ষতি, সমন্বিত লাভ ক্ষতি হিসাবে দেখানোর চেষ্টা করব। এখন আমরা ক্ষয়ের যে কাজটি করব, সমন্বিত লাভ ক্ষতি হিসাব। সমন্বিত
লাভ ক্ষতি হিসাব 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য আমরা একটা টি ছক নিয়ে নিলাম। এটি হলো আমাদের ডেবিট সাইড, ক্রেডিট সাইড বিবরণ, টাকা, প্রিয় শিক্ষার্থী, আবন্টন হিসেবে আমরা যেটি করি এইদিকে প্রথমে মুনাফা, তারপরে দিই উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম খরচ এবং মূলধনের বিনিয়োগের যদি কোনো সুদ থেকে থাকে। এই পারে আমরা যেটি বরাবর দিয়ে থাকি সেটি হলো আমাদের মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ। এখন প্রশ্নটা হলো যে লাভ লোকসান আবন্টন হিসাব নির্ণয় করার সময় যে সমস্ত দফা বাদ পড়ে অঙ্কে বলা হচ্ছে, পরবর্তীকালে দেখা গেল অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের মূলধনের সুদ এবং আমাদের উত্তোলনের সুদ, এ দুটি বাদ পড়েছে। অর্থাৎ কোন দুটি দফা বাদ পড়েছে? একটি হলো আমাদের মূলধনের সুদ, অপরটি হলো আমাদের উত্তোলনের সুদ। এ দুটি দফা দিয়েই আমরা অঙ্ক করব। অর্থাৎ যে যে যা লাগবে, দফাগুলো লাগবে সেটি আমরা দেখব। প্রথমে আমাদের মূলধনের সুদ। এই মূলধনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা জানি যে দফাগুলো যে সম্পর্কে আমাদের জানা উচিত প্রিয় শিক্ষার্থী, যে আবন্টনের যে সমস্ত দফাগুলো আমার ডেবিট, মূলধনের সেই দফাগুলো হয়ে যায় আমাদের ক্রেডিট। একইভাবে আবন্টনের বা বন্টনের ক্রেডিট দিকের যে দফাগুলো সেগুলো মূলধন হিসাবে হয়ে যায় আমার ডেবিট। যার জন্য এই আবন্টন হিসাব করার পূর্বে আমাদের শুরুতে যেটি করা হয়ে থাকে, আবন্টনের ক্ষেত্রে আমরা লিখি মূলধন হিসাব, আর মূলধনের ক্ষেত্রে আমরা লিখি আবন্টন হিসাব। যার জন্য প্রথমে লিখব সমন্বিত মূলধন হিসাব দিয়ে কোলন ড্যাশ দিব, দুই পারি সমন্বিত মূলধন হিসাব। এই পারে দিলাম প্রিয় শিক্ষার্থী মূলধনের সুদ, কোলন ড্যাশ দিলাম। শিমুলের পেয়েছিলাম আমরা 4250 টাকা, পলাশের পেয়েছি আমরা 3025 টাকা এবং শাওনের আমরা পেয়েছিলাম 2500 টাকা। যোগ করে যদি দিই 5, 5 আর 2 7, 2 আর 5 7, 4 3 7 আর 2 9, অর্থাৎ 9775 টাকা। একটু আমরা একটু যোগ করে দেখব যে আমাদের আইটেমগুলো ঠিক আছে কিনা। 4250 যোগ 3025 যোগ 2500, 9775 টাকা। আর এইখানে দিব আমরা উত্তোলনের সুদ, কোলন ড্যাশ, শিমুল আমরা বের করেছিলাম 150 টাকা, কারণ 6000 টাকার 5% করলে হয় 300 টাকা, 6 মাসের হয় 150 টাকা। পলাশ 5000 টাকা 250 টাকা, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম 125। এবং শাওন এর উত্তোলনের সুদ পেয়েছিলাম আমরা 100 টাকা। যোগ যদি করি আমরা 5, 7, 375 টাকা। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে সমন্বিত লাভ ক্ষতি হিসেবে ডেবিট দিকের যোগফল হলো আমার 9775 টাকা, আর এই দিকে হলো 375 টাকা। প্রশ্নটা হলো যে দুটো আইটেম কেন? আমরা জানি এই দিকে আমাদের মুনাফা বসে, পণ্য উত্তোলন বসে, বিনিয়োগের সুদ বসে, অগ্রিম যাবতীয় খরচগুলো বসে। এই দিকে একইভাবে আমাদের ঋণের সুদ
বেতন, কমিশন এবং অন্যান্য কোনো বকেয়া খরচ যদি থাকে সেগুলো বসে। প্রশ্নটা হলো প্রিয় শিক্ষার্থী, আমাদের লক্ষ্য রাখতে হবে আবন্টন হিসাব তৈরি করার সময় যে সমস্ত দফায় একটি দুটি, যে সমস্ত দফা কেবলমাত্র ছাড়া পড়েছে বা বাদ পড়েছে ভুলক্রমে, ওই সমস্ত দফাগুলোকে এইখানে নিয়ে এসে আমরা দেখাবো। অর্থাৎ হলো অঙ্কে যেটি বলা আছে আমরা যদি দেখি পরিষ্কারভাবে, অংশীদারদের মূলধন এবং উত্তোলনের উপর 5% হারে বার্ষিক সুদ বাদ পড়েছে ওই দুটো দফায়। এখন ডেবিট দিকের পরিমাণ ন্যাচারালি বেশি, যোগ করে আমরা পেলাম ৯,৭৭৫, ৯,৭৭৫ শূন্য শূন্য, অর্থাৎ হলো আমার পার্থক্য হলো ৯,৪০০ টাকা। এটি হলো সমন্বিত ক্ষতি শ্যামল, পলাশ এবং শাওন। এই ৯,৪০০ টাকা আমরা ভাগ করে দেব কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে। ৯,৪০০ গুণিত 5 ভাগ 10, ৯,৪০০ গুণিত 3 ভাগ 10, ৯,৪০০ গুণিত 2 ভাগ 10। প্রশ্নটা হলো 5, 3, 8 ভাগ কেন 10? 5 যোগ 3 যোগ 2 দ্যাট ইজ 10। অর্থাৎ হলো 10 ভাগের 5 ভাগ হলো আমাদের শিমুলের, 10 ভাগের 3 ভাগ হলো আমাদের পলাশের এবং 10 ভাগের 2 ভাগ হলো আমাদের শাওনের। এটি পাবো আমরা 4,700 টাকা। এটিকে যদি আমরা একটু রেশিওতে ফেলাই, ৯,৪০০ ২,৮২০ ১,৮৮০ যদি যোগ করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে এখানে যেটি পেলাম 4,700 টাকা ক্ষতি হলো শিমুলের, পলাশের হলো 2,820 টাকা এবং শাওনের হলো 1,880 টাকা। টোটাল যদি আমরা যোগ করি পেয়ে যাব 9,400 টাকা। এটি হলো আমাদের বন্টনযোগ্য ক্ষতি, যেটি বারবার বলার চেষ্টা করেছিলাম যে প্রফিট অ্যান্ড লস উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পার্টনার্স অন দ্য বেসিস অফ রেশিও। ইন অ্যাবসেন্স অফ রেশিও, on the basis of capital formation, and in absence of both of criteria, the profit and loss will be distributed among the partners equally. অর্থাৎ সমানভাবে বন্টন হবে। যেহেতু এখানে আমাদের আনুপাতিক হার দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, যার জন্য আমাদেরকে অনুপাতে বা আনুপাতিক ভিত্তিকে অঙ্কগুলো করতে হবে এবং সেটি আমরা বন্টন করে দিয়েছি, দিয়ে আমরা সমন্বিত লাভ ক্ষতি হিসাব আমরা তৈরি করে ফেলেছি। আমাদের থার্ড যে স্টেপ সেটি হলো সমন্বিত মূলধন হিসাব, সেটি আমরা এখন তৈরি করব। সমন্বিত মূলধন হিসাব, সমন্বিত মূলধন হিসাব, এটিও 31শে ডিসেম্বর 2019। পার্টনার কয়জন আমাদের প্রিয় শিক্ষার্থী? 3 জন, যার জন্য 3 জনের নামেই হিসাব করতে হবে আমাদের। বিবরণ শ্যামল, পলাশ, শাওন, শিমুল, পলাশ, শাওন। আমাদের আমরা লিখব 31/12/2019 ব্যালেন্স বেরি বা প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক মূলধন নাই, অঙ্কে আমাদের যেটি দেওয়া ছিল
অর্থাৎ শিমুলের হলো 1,04,000, পলাশের 75,000 এবং শাওনের হলো আমাদের 56,000। এরপরে লিখব আমরা 1 তারিখ সমন্বিত লাভ ক্ষতি হিসাব দিয়ে কোলন ড্যাশ মূলধনের সুদ, যেটি আমরা বের করেছিলাম প্রিয় শিক্ষার্থী। আমরা জানি শিমুলের মূলধনের সুদ পেয়েছিলাম আমরা 4,250 টাকা, পলাশের পেয়েছিলাম 3,025 টাকা, শাওনের পেয়েছিলাম 2,500 টাকা। আমরা বলেছিলাম আবন্টনের ডেবিট, মূলধনের হয়ে যাবে ক্রেডিট। এরপরে আমরা এই পারে এসে দিব উত্তোলনের সুদ 31/12/19, লাভ লোকসান সমন্বয় হিসাব, উত্তোলনের সুদ 150, 125 এবং 100 টাকা। এরপরে আমরা আরেকটি পেয়েছিলাম, সেটি হলো আমাদের বন্টনযোগ্য ক্ষতি, বন্টনযোগ্য ক্ষতি। ক্ষতির পরিমাণ যেটা পেয়েছিলাম আমরা শিমুলের পেয়েছিলাম 4,700 টাকা, পলাশের পেয়েছিলাম ক্ষতি আমরা 2,820 টাকা। আমাদের অঙ্ক শেষ, শুধু যোগ বিয়োগ করতে হবে। কিন্তু এইখানে একটা জিনিস লক্ষণীয় প্রিয় শিক্ষার্থী, আমাদের যদি অঙ্কের শেষের যে স্লাইড সেটি যদি না থাকতো, অর্থাৎ একেবারে শেষ প্রান্তে একটা কথা বলা আছে, অংশীদারগণ কারবারের মোট মূলধন 2 লক্ষ টাকা তাদের মুনাফা বন্টন অনুপাতে রাখতে সম্মত হয়। এই কথাটি যদি না থাকতো তখন আমরা কি করতাম, ক্রেডিট দিকে এসে যোগ করে ডেবিট দিকে পার্থক্য করে যেটি পেতাম সেটি হলো আমাদের সমাপনী মূলধন, সমন্বিত মূলধনের সমাপনী ব্যালেন্স। কিন্তু এই মূলধন টাকা বলা হচ্ছে কি, তারা অংশীদাররা তাদের লাভ ক্ষতি বন্টন অনুপাতে কত টাকা রাখবে, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যদি রাখে তাহলে কয়ের ভাগে পড়বে আমাদের 1 লক্ষ টাকা, আমি একটু পরে দেখাচ্ছি। ক্ষয়ের ভাগে পড়বে আমাদের 60,000 টাকা, গয়ের ভাগে পড়বে আমাদের 40,000 টাকা। কেমন করে? 2 লক্ষ ভাগ 10 গুণিত 5 সমান 1 লক্ষ টাকা, 2 লক্ষ ভাগ 10 গুণিত 3 সমান 60,000 টাকা। একইভাবে 2 লক্ষ ভাগ 10 গুণিত 2 সমান 40,000 টাকা। এখন যদি আমরা দাগ টেনে নিই, এটি করার আগে সবচেয়ে সহজ বুদ্ধি হলো তোমরা একটি ক্যালকুলেটর হাতে নিবা। ক্যালকুলেটরটা হাতে নিয়ে যেটি করবা, শিমুলের আগে ক্রেডিট দিকে যোগ করবা। যদি যোগ করে আমরা দেখি 1,04,000 যোগ 4,250 পাবো আমরা যোগফল 1,08,250। প্রিয় শিক্ষার্থী, এটি আগে আমরা লিখব না, কয়ের আগে শিমুলের আগে বাম পক্ষে যে আইটেমগুলো আছে সেগুলোকে বাদ দিব। বাদ হলো 150, বাদ হলো 4,700, বাদ হলো আমাদের 1 লক্ষ টাকা, তাহলে থাকলো আমার 3,400 টাকা, তো সারপ্লাসই থাকে। তাহলে আর আমাদের কোনো প্রশ্ন বা প্রবলেম নেই। অর্থাৎ হলো এখানে উদ্বৃত্ত থাকলো কত টাকা, 3,400 টাকা। এইখানে যোগফল যদি আমরা করি তাহলে 1,08,250, এদিকে এসে লিখে নিলাম 1,08,250, বাদ দিলে থাকলো কত, 3,400। এটি হবে আমার উত্তোলন ব্যাকেটে নগদ। অর্থাৎ শিমুলের কারবারের দরকার মোট 1 লক্ষ টাকা সমাপনী মূলধন হিসাবে, কিন্তু যোগ বিয়োগ করে তার হয়ে যাচ্ছে 1,03,400 টাকা। এই 1,03,400 টাকা থেকে 3,400 টাকা বাদ দিয়ে
1,00,000 টাকা রাখবে এবং 3,400 টাকা কারবার থেকে উনি নগদে কারবার থেকে নিয়ে চলে যাবেন। এখন চলে যাব আমরা পলাশের কাছে। পলাশের যদি ক্রেডিট দিকে যোগ করি তাহলে আমরা পেয়ে যাই 78,025 টাকা। আমরা ডেবিট দিকে একটু দেখার চেষ্টা করব, অনেক কম, সুতরাং এটি আমরা দিতে পারি 78,025 টাকা। এই 78,025 টাকা আমরা লিখে নিলাম। এখন যদি আমরা বাদ দিই তাহলে যেটি পাবো 78,025 মাইনাস 60,000 মাইনাস 2,820 মাইনাস 125 15,080 টাকা। অর্থাৎ পলাশ কারবার থেকে অতিরিক্ত মূলধন 15,080 টাকা এটা নগদে উনি উত্তোলন করবেন। এখন চলে যাব আমরা শাওনের কাছে। শাওনের যোগফল হচ্ছে 58,500 টাকা। এই 58,500 টাকা থেকে যদি আমরা বাদ দিই 58,500 টাকা মাইনাস 40,000 মাইনাস 1,880 মাইনাস 100 টাকা, দ্যাট ইজ 16,520 টাকা। এটিও কারবার থেকে শাওন উঠে নিয়ে যাবে। এখন যদি তুলে নিয়ে যাই, এখন যদি অতিরিক্ত কারবারে মূলধনের প্রয়োজন হতো তাহলে নতুন অংশীদারদের কারবারে নিয়ে আসতে হতো নগদে। আর যদি বেশি হয়ে যায়, অর্থাৎ হলো যতটুকু মূলধন আনুপাতিক হারে রাখা লাগবে তার চাইতে বেশি হলে কারবার থেকে তিনি তুলে নিয়ে যাবেন। এখন কেন নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন, সে জাবেদাটাই কি? এক প্রশ্নটা হলো কারবার থেকে যখন নগদ অর্থ নিয়ে যাবে তখন মূলধন পরিমাণ বাড়বে না কমবে? নিঃসন্দেহে আমরা বলতে পারি মূলধনের পরিমাণ কমে যাবে। যদি মূলধনের পরিমাণ, আমরা জানি মূলধনের নেচারটাই হলো আমাদের ডেবিট, কমাতে গিয়ে যদি আমরা আমাদের অঙ্ক শেষ, প্রিয় শিক্ষার্থী, এই জাবেদাটা শেষ করি আমরা এই চ্যাপ্টারে আজকে অঙ্ক শেষ করব। জাবেদা যদি আমরা করতে যাই তাহলে হবে শিমুলের মূলধন হিসাব ডেবিট 3,400 টাকা, পলাশের মূলধন হিসাব ডেবিট 15,080 টাকা এবং শাওনের মূলধন হিসাব ডেবিট 16,520 টাকা। সব যোগ করে আমরা লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট 8 আর 2 10 শূন্য হাতে 1, 5 5 10 শূন্য হাতে 1, 4 আর 5 9, 6 15 5 হাতে 1, 2 1 3, 35,000 টাকা তারা তিনজন কারবার হতে নিয়ে চলে যাবে। তোমরা চাইলে এটাকে আলাদা আলাদা করেও লিখতে পারো। শিমুলের মূলধন হিসাব ডেবিট নগদান ক্রেডিট 3,400, পলাশের মূলধন হিসাব ডেবিট নগদান ক্রেডিট 15,080 এবং শাওনের মূলধন হিসাব ডেবিট নগদান ক্রেডিট 16,520 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সমন্বিত মূলধন হিসাব, সমন্বিত লাভ ক্ষতি হিসাব এবং এই সমন্বয়ের মাধ্যমে আমরা কিভাবে মূলধনটাকে সমন্বয় করা হয় সেটিও শিখলাম। সামনে ক্লাস অর্থাৎ ষষ্ঠ ক্লাসে আমরা যেটি শিখব অংশীদারি কারবারের, আমরা চলতি হিসাবের একটি অঙ্ক শিখব। সামনে 9 তারিখে চলতি হিসাব কিভাবে তৈরি করতে হয়, চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত যদি থাকে এবং চলতি হিসাবের সুদগুলো কোথায় কোথায় প্রয়োগ করতে হয় সে সম্পর্কে তোমরা একটু দেখে আসবে। আমরা সেটি নিয়ে কথা বলবো। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের কোনো যদি ব্যক্তিগত প্রশ্ন থাকে তাহলে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে অথবা আমাদের যে চ্যাটিং গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা প্রশ্ন করতে পারো। আমরা আমাদের যথাসাধ্য প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।